রাত্রির নিরন্তর বর্ষণ শেষে ইস্তাম্বুলের প্রভাত যেন বিষণ্ণ ধোঁয়াশায় মোড়া। আকাশের বুক জুড়ে মেঘের স্তর জমে রয়েছে, আর এই কারণে সূর্যালোকের কণা পর্যন্ত ভেতরে প্রবেশের সাহস পাচ্ছে না। ভেজা পাথরের রাস্তাগুলোতে বৃষ্টির দাগ এখনও ঝকঝক করছে। রন্ধ্রে মিশে যাচ্ছে বাতাসের ভিজে পাতার কাঁচা ঘ্রাণ। রাতের বৃষ্টির পর এবার শীতটা পাকা হয়ে নেমেছে, হাড়ের শিরা ধরার মতো। বসফরাসের দিক থেকে এক শীতল সমীরণ বইছে, আর ছুঁয়ে যাচ্ছে শীতের প্রকোপ। রাত্রির উন্মত্ততার বিপরীতে সকালটা এক গভীর নীরব শ্বাসে ইস্তাম্বুলকে নতুন করে সাজিয়ে তুলেছে। ঠিক এই সকালেই ল্যাবের থেকে খবর আসে গতকাল সেই অর্গানসগুলো পাওয়া গেছে। সেগুলো অটোপসি আর ফরেন্সিক এক্সামিনেশন করার পর শনাক্ত করা হয়েছে যে এই অর্গানসগুলো লায়লা সারসালামাজের। এই খবর পরিবারের কানে আসতেই সবার বুক কেঁপে উঠেছে। অটোপসিতে জানা গেছে লায়লা কোনো বন্য জন্তুর কবলে শিকার হয়েছে। লায়লার জন্য প্রস্তুত করা কালো কাফনটা ফ্রন্টিয়ার্ডের মাঝ বরাবর রাখা হয়েছে। দাফনের আগে শেষবারের মতো পরিবারের সদস্য ও আত্মীয়রা বিদায় জানানোর জন্য ফ্রন্টিয়ার্ডে জমা হয়েছে। শোকের ছায়া নেমেছে সারসালামাজ ভিলাতে। নাইলা বেগম কান্না করতে করতে মাঝে মধ্যেই প্যানিক অ্যাটাক করছে। তাকে সামলাচ্ছে নিশাত বেগম, খুশবু আর বাকি মেহমানরা। কারো চোখে মুখের দিকেই তাকানো যাচ্ছে না। গ্যালারির এক কোনায় বসে চোখের জল ফেলছে কামাল সাহেব, আর হাহুতাশ করছে। কামাল সাহেবের পাশেই রয়েছে বুরাক সাহেব, মুখে স্পষ্ট শোকের ছায়া। কায়ান, রোশন সবাই ফ্রন্টিয়ারে দাঁড়ানো। কায়ানের চোখে মুখে বিষণ্ণতার ছায়া। কায়ানের পাশে রোশন একদম ভেঙে পড়েছে বোনের শোকে। কায়ানের বডিগার্ডরা চারিদিকে ঘিরে আছে, কিন্তু এখানে তিনজন মানুষকে দেখা যাচ্ছে না: আইদিন, নিকোলাই, এমিরকে। গ্যালারির শীতল মার্বেল মেঝে টপকে কয়েক পা এগিয়ে বুরাক সাহেব থমকে দাঁড়ালেন কায়ানের সামনে। তার মুখে অবসন্নতার রেখা, চোখে ধোঁয়াটে দুশ্চিন্তা। ঘন ভেজা কণ্ঠে শব্দটা বেরিয়ে এলো। নির্বিকার নীরবতায় কায়ান মাথা তুলল। ভাঙাচোরা দৃষ্টি, ক্লান্ত চোয়াল। স্তব্ধতার ভেতরে ডুবে থাকা কণ্ঠে জবাব দিল, কিছু বলবে ড্যাড? বুরাক সাহেব শ্বাস গিলে নরম ইশারায় কায়ানকে পাশে ডাকলেন। কায়ান ভ্রু উঁচু করে নিঃশব্দে এগিয়ে এলো। আর ঠিক তখনই তীক্ষ্ণ বিরক্তিতে, ক্ষোভ আর হকচকিত ভর্ৎসনার মিশে বুরাক সাহেব বলে উঠলেন, এমিরের কি কোনো কাণ্ড জ্ঞান নেই? সে কোথায়? তার কোনো খোঁজ নেই? একবার কি আসা উচিত নয়নি? ড্যাড, সে আসবে কি করে? সে তো প্রাইভেট হসপিটালে সেন্সলেস হয়ে পড়ে আছে। শুধু ও না, আইদিন আর নিকোলাও। কথাটা শোনা মাত্রই বুরাক সাহেবের চোখ মুখ বড় হয়ে গেল। বুকের ভেতর আতঙ্কের হিমশীতল শিরশিরানিতে কেমন যেন হাঁসফাঁস করতে লাগলো। তৎক্ষণাৎ ঘাবড়ে দুহাত অকারণে নাড়তে নাড়তে দুশ্চিন্তা নিয়ে বলে উঠল, কি হয়েছে? আর কি হয়েছে? হসপিটালে কেন? আমায় আগে কেন বলিসনি? আমার ছেলে সেন্সলেস হয়ে পড়ে গেছে আর আমাকে জানাসনি? তোর মাম্মা জানলে তো সামলানো যাবে না। এমনিতেই চোখের সামনে মেয়েটার কাফন রাখা। বুরাক সাহেবের এই অস্থিরতায় বলে দিচ্ছে এই ছেলেমেয়েগুলো তাদের জন্য ঠিক কি। কায়ান বাবার এই দুশ্চিন্তা দেখে বলে উঠল, ড্যাড, চিন্তা করো না ওকে নিয়ে। মায়ের ওর মাথায় চোট পেয়েছে, ঠিক হয়ে যাবে। হয়েছিল কি? আমি এক্ষুনি যাব, তুই এদিকে সামলা। কায়ানের কানে সব খবরই আছে, কিন্তু কোনো কিছুই সে এই মুহূর্তে বুরাক সাহেবকে বলতে চায় না। এমনকি সিসিটিভি ফুটেজগুলোও নিজের হাতে ডিলিট করেছে। এসব নিয়ে এই মুহূর্তে কোনো আলোচনা করতে চায় না। এমনিতেই তার মনের মধ্যে চলছে নানান ঝড়, নানা যুদ্ধ। তার মনের অস্থিরতা বড্ড জটিল, যা এই মুহূর্তে বোঝার ক্ষমতা কারণেই। এরপর কায়ান লায়লার কাফনের দিকে তাকিয়ে এক দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে বলে উঠল, ড্যাড, এই মুহূর্তে এগুলো জিজ্ঞেস করো না। আর তোমার যেতে হবে না। ওখানে ক্রিস্টিয়ান আছে, অ্যালেক্স আছে। আমি গিয়েও চেক করে এসেছি, ঠিক আছে ওরা। আর মাম্মাকে বলতে হবে না, এমনিতেই ভেঙে পড়েছে, এত কিছু নিতে পারবে না। আচ্ছা, তবে সত্যি তেমন কিছু হয়নি তো? হ্যাঁ ড্যাড। বুরাক সাহেব আর কায়ান দুজনেই কিছুক্ষণ নিঃশব্দে দাঁড়িয়ে রইল। বাতাসটা ভারী, চোখে মুখে বোঝা যায় দুজনের ভাবনাগুলো কেমন জট পাকিয়ে। তারপর হালকা কাতর স্বরে বুরাক সাহেব কায়ানের চেহারার দিকে তাকিয়ে বললেন, কায়ান, আজ তোদের বিয়ের কথা ছিল, আর আজ মেয়েটার দাফন, কিন্তু এসব কি হয়ে গেল? কায়ানের চোয়াল একটু কঠিন হয়ে গেল।
চোখে আবার সে আগের ফাঁপা দৃষ্টিটা ফিরে এলো। খুবই ঠান্ডা স্বরে জবাব দিল, লালের সঙ্গে বিয়ে আমি 2 দিন আগে ক্যান্সেল করে দিয়েছি। বিয়ে নিয়ে কথা না বলাই বেটার। কথাটা শোনা মাত্রই বোরাক সাহেব অবাক হয়ে চমকে উঠলেন। কথাটা যেন বজ্রপাতের মতো বোরাক সাহেবের মাথায় পড়ল। তার মানে ওনার সন্দেহটা ঠিক ছিল, কায়েন এই বিয়ে কিছুতেই করতো না। কিন্তু তার কারণ তো ছিল জাহানারার ওই ছোট মেয়ে। কিন্তু গতকাল কায়েনের কথা শুনে তো মনে হলো ওনার ধারণা ভুল। বিয়ে ক্যান্সেল করে দিয়েছিস মানে? ওই, আমাদের তো কিছু জানাসনি তো। কায়েন কোনো জবাব দিল না। এই দেখে বুড়াক সাহেব গুরুগম্ভীর হয়ে বলে উঠলেন, বিয়ে ক্যান্সেলের কারণ কি? জাহানার আর ছোট মেয়ে? এই প্রশ্নটা ছোড়া মাত্রই পরিস্থিতি বদলে গেল। কায়েনের চোয়াল টান টান, আঙুল মুঠো, গালের পেশি পর্যন্ত শক্ত। নীল চোখে হালকা শিরা ফুলে উঠল। ভেতরের আগুনটা ভাষা না পেলেও দেখা যাচ্ছে। দাঁত চেপে থাকা অবস্থায় তার নিঃশ্বাস কাঁপছে। কায়েনের মাথার মধ্যে যে যুদ্ধ চলছে তা তো রিদিয়াকে নিয়েই। কায়েনকে দেখে বুড়াক সাহেবও আটকে উঠল। তবুও রিদিয়ার কোনো কথাই সে বলল না, বরং কায়েন ভারী নিঃশ্বাস ছাড়তে ছাড়তে বলে উঠল, ড্যাড, লালের সঙ্গে বিয়ে আমি নিজের ইচ্ছেতে ক্যান্সেল করেছি। বুড়াক সাহেব গলা খাকড়ে দিয়ে এদিক ওদিক করে বলে উঠল, তাহলে এত সব অ্যারেঞ্জমেন্ট ক্যান্সেল করিসনি কেন? এত গেস্ট আজ এসে তো তোর ওয়েডিং অ্যাটেন্ড করতো, তখন তো আনসার পরিবারের মাথা হ্যাট হয়ে যেত। কায়েন চুলের মধ্যে হাত গুজে বিরক্ত হয়ে বলে উঠল, ড্যাড, তোর মনে হচ্ছে না ইটস নট রাইট ফর ডিসকাস অ্যাবাউট দিস থিংস? আর আমি লালের সঙ্গে বিয়ে ক্যান্সেল করেছি। একবারে কি বলেছি আমি আমার বিয়ে ক্যান্সেল করেছিলাম? সব ঠিক থাকলে তোমার ছেলে আজই বিয়ে করতাম। রিগ্রেট, তোমার ছেলে আর এই লাইফে বিয়ে করবে না কখনো। এই বলে কায়েন আর এক মুহূর্ত দাঁড়ালো না। ওখান থেকে দ্রুত বেগে চলে যেতে লাগলো। কায়েনকে এরকম ভাবে চলে যেতে দেখে সবাই তাকিয়ে রইল। রোশন সেদিকে খেয়াল করে চোখ মুছতে মুছতে ভাঙা কণ্ঠে বলে উঠল, ব্রো, কোথায় যাচ্ছ? একটু পরেই তো আমার বোনটার জানাজার দোয়া পড়া হবে। বুড়াক সাহেব একটু ইতস্তত হয়েই বলল, রে, কোথায় যাচ্ছিস? কিন্তু এত লোকের মাঝে কায়েন কোনো দিকে তাকালো না। কায়েনের জন্য এই মুহূর্তে কোনো শব্দই মূল্যহীন। সে কিছুই বলল না, না ব্যাখ্যা, না রাগ, না প্রতিশ্রুতি। শুধু গেট পেরিয়ে যেতে লাগলো। তার পেছনে পেছনে তার পার্সোনাল গার্ডরাও নীরবে অনুসরণ করলো তাকে। আরো কিছু গার্ড থেকে গেল বুড়াক সাহেব আর নিশাত বেগমের নিরাপত্তায়। এত মানুষ, এত কান্না, এত শোক, তবুও কায়েন কারো দিকে একবারও ফিরল না। সোজা বের হয়ে গেল সারসলামাজ ভিলা থেকে। আর্সলান ম্যানশনের প্রাইভেট 3 কেবিনে 3 জন শুয়ে আছে। নিকোলাই গতকাল রাতে পুলের ঠান্ডা পানিতে ডুবেছিল। স্টাফদের সেই দৃশ্য চোখে পড়ায় তাড়াতাড়ি করে তাকে পুল থেকে টেনে বের করে। প্রচুর পরিমাণে ড্রিঙ্ক করেছিল, যে কারণে অসুস্থ হয়ে পড়ে। তাকে সঙ্গে সঙ্গে প্রাইভেট হসপিটালে পাঠানো হয়। রাতে নিকোলাইয়ের জ্বরের মাত্রা অনেক বেশি ছিল, যার জন্য সে জ্বরের মধ্যেই ডুবে যায়। এমির আর আইদিনের মাথায়ও প্রচুর আঘাত লাগে। স্টাফরাও তাদের খুঁজে পেয়ে প্রাইভেট হসপিটালে পাঠায়। তারা দুজনেই জ্ঞান হারায়। এখন নিকোলাইয়ের জ্বর কমে এসেছে। বেডের হেডবোর্ডে হেলান দিয়ে বসে আছে, মুখে বিরক্তি, চোখে হতাশা, আর মাথার ভেতর নিজের উপরে চরম রাগ। তার নিজেকেই প্রশ্ন করছে, সে কিভাবে এমন করলো? এমির আর আইদিনের সাথে কি সেও চূড়ান্ত ইডিয়েট হওয়ার প্রতিযোগিতায় নেমেছে? এই মুহূর্তে তার কায়েনের পাশে থাকা উচিত ছিল, কিন্তু সে কি করলো? নিজেকে নিয়ে ড্রামা করলো। রাগে 2 হাত দিয়ে চুল টেনে ধরলো। তারপর কোনো কিছু না ভেবে হাতে থাকা ক্যানুলা ফ্যানুলা টেনে খুলে ফেললো। লাইনটা ছিঁড়ে কয়েক ফোঁটা রক্ত হাত বেয়ে নামতে লাগলো। এরপর কোনো কথা না বলে বেড থেকে নেমে বেরিয়ে যেতে লাগলো। দরজা খুলতেই এক নার্স ঢুকবে সেই মুহূর্তে নিকোলাইকে এই অবস্থায় দেখে তার মুখ ফ্যাকাশে হয়ে গেল। ভয়ে থেমে বলল, নিকোলাই চোখ মুখ শক্ত করে বেরিয়ে যেতে যেতে গর্জে বলে উঠল, ফাক অফ ইউর ট্রিটমেন্ট। এই বলে করিডোর বেয়ে একটু সামনে এগোতেই দেখলো ক্রিশ্চিয়ান আর অ্যালেক্স দাঁড়ানো। তাদের দেখে ভ্রু কুঁচকে গেল। সেখানে গিয়ে গম্ভীর স্বরে বলে উঠল, এখানে কি করছো তোমরা? ক্রিশ্চিয়ান নিকোলাইকে দেখিয়ে মিয়ে গেল। আমতামতা করে এগিয়ে এসে বলে উঠল, স্যার, আর ইউ ওকে নাও? আই এম ওকে, বাট তার আগে বলো তোমরা এখানে কি করছো? স্যার, অ্যাকচুয়ালি আমি স্যার আর একদিন স্যারও ভেতরে।
ক্রিশ্চিয়ান কথাটা শেষ করতেই নিকোলাইয়ের চোখ ছানা পড়া হয়ে উঠল। কোমরে দুহাত চেপে বলে উঠল, কি? নিকোলাই আর এক মুহূর্ত দাঁড়ালো না। দরজা ঠেলে ভেতরে যেতেই দেখল এমির শুয়ে আছে, কপালে ব্যান্ডেজ করা, মাথার পেছনে আঘাত পেয়েছে, নাকটাও ফুলে আছে ফুচকার মতো। নিকোলাই মাথার পেছনে বিরক্তিতে হাত দিয়ে মাথা নিচু করে এক থাচ্ছিলের হাসি দিয়ে বলে উঠল, হোয়াট দ্য? এই ইডিয়েটগুলোর জন্য নিজেকেও ইডিয়েট লাগছে। এরপর এক দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে ক্রিশ্চিয়ানের দিকে তাকিয়ে বলে উঠল, সেন্স কখন ফিরবে? ক্রিশ্চিয়ান কিছু বলতে যাবে, এর মধ্যেই এমির ঘুমাতে ঘুমাতে হাত নাড়ল। নিকোলাই সেদিকে তাকিয়ে অ্যালেক্সের উদ্দেশ্যে বলে উঠল, ডক্টরকে ইনফর্ম করো। অ্যালেক্স কিছু বলবে, এর মধ্যেই এমির আধা অচেতন কণ্ঠে বলে উঠল, কালোপরি, আমি কি বাংলাদেশ পৌঁছে গেছি? নিকোলাই সেদিকে তাকিয়ে নিজের হাসি আটকাতে পারল না, ফিক করে হাসি বেরিয়ে গেল। সঙ্গে ক্রিশ্চিয়ান ও অ্যালেক্সও মুচকে মুচকে হাসছে। ওদের হাসি দেখে নিকোলাই হাসি বন্ধ করে গম্ভীর স্বরে বলে উঠল, ডক্টরকে খবর দিতে বললাম না? তখন অ্যালেক্স গলা খাকড়ি দিয়ে বলে উঠল, স্যার, এই নিয়ে এমি স্যারের 3বার জ্ঞান ফিরল, কিন্তু হসপিটাল দেখতেই আবার সেন্সলেস হয়ে যায়। কথাটা শোনা মাত্রই নিকোলাই ঠোঁট চেপে নিচু করে হাসছে। নিজের উপর রাগ হচ্ছে, কি করতে যেই অপদার্থগুলোর সঙ্গে নিজেও তাল মিলিয়েছিল। এরপর নিকোলাই হাতের আঙুল দিয়ে কপাল চেপে ধরে বলে উঠল, আরেক অপদার্থ কোথায়? নিকোলাইয়ের কথা শেষ হতেই অ্যালেক্স আবার বলে উঠল, স্যার, পাশের রুমেই আছে, কিন্তু হাতে ক্যানুলা দেখে সেও সেন্স হারিয়েছে। নিকোলাই দাঁত দিয়ে ঠোঁট কামড়ে উপরের দিকে তাকিয়ে বলে উঠল, ওহ গড, এ কোন পাগলদের মাঝে ফাঁসিয়ে দিলে? নিকোলাইয়ের মাথা খারাপ হয়ে যাচ্ছে। সে হাসবে না মন খারাপ করবে, নাকি নিজের মাথা দেয়ালে ঠুকবে, কিছু বুঝে উঠতে পারছে না। বহুদিন পর রিদিয়ার পা ছুঁয়ে গেল বাংলাদেশের মাটিতে। পরিচিত সেই বাতাসে ভেসে এলো মাটির গন্ধ, ভিড় ভাট্টার শব্দ, দালান বাড়িগুলোর নিঃশব্দ গল্প, আর মানুষের পোশাক পরিচ্ছদে লেগে থাকা আপনত্বের ছোঁয়া। যেন বহুদিন পর ঘুমিয়ে থাকা স্মৃতিগুলো হঠাৎই জেগে উঠল তার চোখের সামনে। মন এই আবহাওয়ায় মেতে উঠলেও, এই অদ্ভুত দেশের নরম মাটিতে দাঁড়িয়েও হৃদয়ের হৃদয়ে পূর্ণ হলো না। মনটা না চাইতেও যেন এখনো আটকে আছে দূর দেশে। আদনান সাহেবের শরীর অসুস্থ, দেশের মাটির এই স্পর্শ, তবুও কেন এই বিষণ্ণতা? সবকিছু তো পিছু ফেলে চলে এসেছে, তবুও মনের ভেতরটা কেন এত নিস্তরঙ্গ, ফাঁকা, যেন অনুভূতির সব রং কোথাও গিয়ে থেমে আছে। বাংলাদেশের বাতাসের তুলনায় অনেক নরম, অনেক উষ্ণ। ইস্তাম্বুলের শীতল দমকা হাওয়ার তুলনায় এক কোমল আলিঙ্গন। তবু উষ্ণ থাকা সত্ত্বেও অন্তরের শীত নেমে গেছে। সেই শীত কোনো ঋতুর নয়, সেই শীত না চাইতেও এই দূরত্বের অভাবে। এখন আর সেই ইস্তাম্বুলের পাহাড়ি রাস্তার আঁকাবাঁকা পথগুলো নয়, বরং বাংলাদেশের সেই সমান্তরাল রাস্তা দিয়ে চলছে হৃদয়ার গাড়িটা। ঘণ্টাখানেক আগেই ওদের প্লেন ল্যান্ড করেছে। জিনিয়া, মাহিয়া, জারিয়া, রিদিয়া রয়েছে এক আলাদা জগতে, চুপচাপ, কোনো উচ্চ বাচ্য নেই। যাওয়ার দিন যেমন এক উল্লাস আর উত্তেজনা ছিল, আজ সবকিছুই বিপরীত। নীল চুপচাপ ভাবছে অন্য কিছু, তার মাথার ভিতরেও চলছে নানা রকম যুদ্ধ। বাড়িধারার খানবাড়ির সামনে এসে গাড়িটা থামলো। গাড়িটা থামতেই নীলের আম্মু ইমলা খান ছুটে এলেন। ক্যাব করেই খানবাড়ি পর্যন্ত এসেছে। জাহানারা বেগম নীলকে ধরে ধরে নামাচ্ছে, যা দেখা মাত্রই ইমলা বেগমের বুক কেঁপে উঠল। উনি সঙ্গে সঙ্গে নীলের কাছে এগিয়ে দুশ্চিন্তা নিয়ে বলে উঠলেন, কি হয়েছে বাবা তোর? এরকম ভাবে তোকে সাপোর্ট কেন দিতে হচ্ছে? জাহানারা বেগমের চোখ বড় হয়ে গেল। কি বলবে এখন? এই মুহূর্তে নীল বিষয়টা ধামাচাপা দেওয়ার জন্য ও মায়ের দুশ্চিন্তা সরানোর জন্য বলে উঠল, মা, তেমন কিছুই না। আমি ওয়াশরুমে স্লিপ কেটে পড়ে গিয়ে কোমরে হাতে ব্যথা পেয়েছি। জানিসনি তো? জানালে চিন্তা করবে, এই কারণেই জানাইনি। পেছন থেকে মেয়েগুলো নেমে পড়ল এক এক করে। ড্রাইভার ওদের সব লাগেজগুলো নামিয়ে দিল। মেয়েগুলো সবাই এসে ইমলা বেগমকে জড়িয়ে ধরলেন। কিছুক্ষণ আদর সোহাগ করার পর জাহানারা বেগম দুশ্চিন্তা ভরা কণ্ঠে বলে উঠলেন, তোরা কি এখানেই দাঁড়িয়ে থাকবি? ভেতরে তোদের নানা অসুস্থ হয়ে পড়ে আছে, ভেতরে চল। এর মধ্যেই আদনান সাহেব বাড়ি থেকে লাঠি নিয়ে বেরোতে বেরোতে গম্ভীর কণ্ঠে বলে উঠল, আমার কলিজাগুলোকে বকছিস কেন এভাবে? আদনান সাহেবকে দেখতেই সবার চক্ষু ছানা ভরা।
আদনান সাহেব তো একদম ফিট আছে, তবে তারা যে শুনলো তাদের নানাই খুব অসুস্থ, একটু অবাক হলেও কিন্তু আদনান সাহেবকে সুস্থ দেখে তাদের চোখ যেন জড়িয়ে গেল। রিদিয়া জিনিয়া ছুটতে গিয়ে আদনান সাহেবকে জড়িয়ে ধরল, পেছন পেছন জারিয়ার মাহিও। রিদিয়া ফ্যালফ্যাল করে কান্না করতে করতে বলে উঠল, তুমি ঠিক আছো নানা ভাই? যেন তুমি অসুস্থ শোনা মাত্রই আমি ছটপট করছিলাম। শুধু আমি কেন, আমরা সবাই ছটপট করছিলাম। আদনান সাহেবের চোখে যেন খুশিতে চোখের কোণাও ভিজে উঠল। কতদিন পর তার কলিজাগুলোর স্পর্শ পেল। আদনান সাহেব সবার মাথায় হাত বুলিয়ে মৃদু হাসি টেনে বলে উঠল, আমার কলিজাগুলোকে দেখে তো আমি খুশিতে ঠিক হয়ে গেছি। এর মধ্যেই জারিয়া চোখের পানি ফেলতে ফেলতে বলল, আমরা আর কিচ্ছু চাই না নানাই, শুধু তোমার সুস্থতা চাই। মাহিয়াও তাল মিলিয়ে বলে উঠল, হ্যাঁ দাদাই, আমরা আর কিছু চাই না। জিনিয়া তো ফ্যালফ্যাল করে কান্না করে বলে উঠল, বুড়ো, তোমার কিছু হলে তুমি দেখতে তোমার কি করতাম। আদনান সাহেব হেসে উঠলেন। আহা, কতদিন পর তার বাড়িটা আবার যেন প্রাণ ফিরে পেল। কিন্তু একটু দূরে দাঁড়ানো নীলকে দেখে তার ভ্রু কুঁচকে এলো। তার কেমন যেন সন্দেহ হলো। সে প্রশ্নসূচক দৃষ্টিতে ইমলা বেগমের দিকে তাকিয়ে বলে উঠল, কি ব্যাপার মা? তুমি যে বললে দাদাই খুব অসুস্থ, দাদাই তো ঠিক আছে। ইমলা বেগম থতমত খেয়ে গেল। জাহানারা বেগমও সন্দেহের নজরে তাকিয়ে বললেন। ইমলা বেগম এদিক ওদিক করে বলে উঠলেন, তখনই হয়েছিল, এখন ঠিক আছে বাবা। তখন আদনান সাহেব দূর থেকেই ব্যাপারটা বুঝে গম্ভীর স্বরে বলে উঠলেন, ওখানে দাঁড়িয়ে থাকবে নাকি ভিতরে আসবে? এই কথা শুনতেই জাহানারা বেগম আর নীল কোনো কথা বাড়ালো না। যাও দিদিভাই, তোমরা ফ্রেশ হও আগে। আদনান সাহেব এই বলতেই সবাই আদনান সাহেবকে ছেড়ে দিল। ওরা সরে যেতেই এক এক করে জাহানারা বেগম আর নীল গিয়ে আদনান সাহেবকে জড়িয়ে ধরলেন। নীল আদনান সাহেবকে ছাড়াতে যাবে, তখন নীল কানে কানে ফিসফিস করে বলে উঠল, যা করতে পারবে না সেই দিকে আগ বাড়িয়ে দরকার ছিল কি? কথাটা শোনা মাত্র নীল বুঝে গেল তার দাদান কি ইঙ্গিত করতে চাইছে। নীল গলা খাঁকড়ে বলে উঠল, দাদান, তোমার কাছে যখন খবর পৌঁছে গেছে তখন বাকিটা জানো নিশ্চয়ই। আদনান সাহেব গম্ভীর নজরে দৃষ্টি দিল। এর মধ্যেই ইলমা বেগম নীলের দিকে তাকিয়ে বলে উঠলেন, আরে তোমরা ঘরে চলো তো সবাই। হঠাৎ জাহানারা বেগম বলে উঠলেন, বাবা, তোমার কি ওদের সঙ্গে কথা হয়েছে? আমি ফোন দিলাম এয়ারপোর্টে নামার পর, কিন্তু কেউ রিসিভ করলো না। মনে হয় ভাইয়ের বিয়ে নিয়ে ব্যস্ত। কথাটা শুনতেই রিদিয়া লাগেজ নিয়ে ভেতরে প্রবেশ করছিল। কথাটা শুনতে মুহূর্তেই যেন তার লাগেজের চাকা থমকে গেল। শরীরের মধ্যে যেন বজ্রপাত শুরু হলো। কেউ যেন তার বুকে ছুরি দিয়ে আঘাত করলো। সহ্য হলো না, মুখ চেপে কান্না আটকে রাখতে চাইল, কিন্তু তবুও চোখ থেকে পানি গড়িয়ে পড়ল। এই দৃশ্য এড়ালো না জারিয়া মাহিয়ার চোখ। রিদিয়া মনে মনে বলে উঠল, এত কিছু জানার পরেও নিজেকে কেন শক্ত করতে পারছিস না? তোর জীবনটা তো শেষ করে দিতে চাইছিল ওই লোকটা। এইসব ভাবনার মধ্যেই রিদিয়ার কানে এমন কিছু পৌঁছলো যা তার পায়ের নিচ থেকে মাটি সরিয়ে দিল। বিয়ে কি হবে রে? নিশাত ফোন দিয়েছিল দুপুরে। ওর ছেলের সঙ্গে যে মেয়ের বিয়ে হওয়ার কথা ছিল সে নাকি মারা গেছে। কথাটা শুনতেই সবাই চমকে উঠল। কি শুনছে সে? এসব যেন বিশ্বাসই করতে পারছে না। হৃদয় থরথর করে কাঁপছে। কি শুনলো সে? সবাই যেন নির্বাক হয়ে গেল। জাহানার বেগম কৌতূহল নিয়ে বলে উঠল, কি বলছো বাবা এসব? মারা গেছে মানে? আদনান সাহেব ভেতরে ঢুকতে ঢুকতে বলে উঠলেন, হ্যাঁ, কোন বন্য পশুর শিকার হয়েছে শুনলাম। কথাটা কানে যেতেই জাহানার বেগম, জিনিয়া, জারিয়া, মাহিয়া নীলের চোখের সামনে গতকাল ফের এয়ারপোর্টে সে নিউজের কথা চোখের সামনে ভেসে উঠল। জাহানার বেগম মুখে হাত দিয়ে বলে উঠলেন, ও আল্লাহ গো, ওই মেয়েটা ওই পশুর হাতে পড়েছে। কি ভয়ঙ্কর জায়গা রে বাবা। ইস, তাহলে ফুপুদের অবস্থা খুব খারাপ। কি সুন্দর মেয়েটা। কথাটা শোনা মাত্রই মাহিয়া মুখ ঘুরিয়ে বলে উঠল, সুন্দর না চাই। জিনিয়া পাশে এসে ফিসফিস করে বলল, কি ভয়ঙ্কর জায়গায় ছিলাম গো মাহি আপু, ভালো হয়েছে আমরা চলে এসেছি। কিন্তু রিদিয়ার মাথায় তো অন্য কিছু চলছে। সে ভালো করে জানে কিচ্ছু একটা ঠিক নেই। তার বুক কাঁপছে। এর মধ্যেই আদনান সাহেব আবারও বলে উঠলেন, কি হলো, এখানে দাঁড়িয়ে আছো কেন? যে যার ঘরে যাও, এ নিয়ে পরে কথা হবে।
এসব কিছু রিদিয়ার মাথায় ঢুকছে না। রিদিয়া তো অন্য জগতে ডুবে আছে। এই দেখে জারিয়া রিদিয়ার হাত ধরে টান দিল। সেই মুহূর্তে রিদিয়া কেঁপে উঠল। জারিয়া বলে উঠল, উপরে চল। রিদিয়া হকচকিয়ে বলে উঠল, চলো চলো। সবাই উপরে যেতে লাগলো। নীলকেও ধরে নিয়ে যেতে লাগলো ইলমা বেগম। প্রায় 3000 মাইলের দূরের ইস্তাম্বুলের সেই বিশাল অভিজাত আর্সলান ম্যানশনের রাজকীয় রুমটি আজ রাতের অদৃশ্য বিষাদে আচ্ছন্ন হয়ে আছে। আলো যেমন স্থির, নীরবতা তেমনি কাঁপা। এমন এক নীরবতা যা চিৎকার করে উঠতে চায় কিন্তু পারে না। সবকিছুই আজ ক্লান্ত, জীর্ণ আর কালো বিষণ্ণতার আঁচে পোড়া। আজ এই ঘরে কোনো মাদকদ্রব্যের বোতল ছড়িয়ে নেই, নেই টেবিল জুড়ে বিশৃঙ্খলা। কিন্তু তবুও আজ এই রুমে ঝড় বয়ে গেছে, এক ভেঙে পড়া মানুষের ঝড়, এক নীরব যুদ্ধের ঝড়। সুইং চেয়ারে গা এলিয়ে বসে আছে কায়ান দেমির আরসলান। একটার পর একটা চুরুটের ধোঁয়া উঠছে তার আঙুল আর ঠোঁটের ফাঁক দিয়ে। ধোঁয়া যে শুধু বাতাসেই মিশছে না, বরং সেই ধোঁয়া যেন গলা চেপে ধরেছে এই ঘরের প্রতিটি শ্বাসকে। তার সুঠাম কৃত্রিম দেহে পরা নাইট ব্লু শার্টটি যেন দ্বিতীয় চামড়ার মতো লেগে আছে। প্রতিটি পেশির রেখা, প্রতিটি স্নায়ুর টান চোখে পড়ার মতো স্পষ্ট। বুকের কাছে শার্টের দুটো বোতাম খোলা, সেখান দিয়ে উকি দিচ্ছে ট্যাটুর রেখা। কালো ফর্মাল ট্রাউজারে ঢাকা তার উদাসীন সৌন্দর্য এক অদ্ভুত নির্মম সৌন্দর্য, যেন নিখুঁত অনুপাতে গড়া ভাস্কর্য হলেও সেই ভাস্কর্যের ভেতরটা ক্ষতবিক্ষত। ব্রুতে ঝিলিক দিচ্ছে পিয়ার্সিং রিং, কিন্তু সেই সামান্য ধাতব আলো আজ রাগের আগুনে ম্লান। কালো ফর্মাল ট্রাউজার ভরা তার উদাসীন সৌন্দর্য অসাধারণ সুদর্শন, যেন নিখুঁত অনুপাতে গড়া এক সচেতন ভাস্কর্য। হাতে মুষ্টিবদ্ধ হয়ে আছে মেয়েদের ওড়না, আর সেই কাপড়ের নরম সুতোর ফাঁক দিয়ে গলছে উষ্ণ রক্ত। সামনের দেয়ালের পাথরও লেগে আছে রক্তের দাগ। বোঝাই যাচ্ছে কতবার এই হাত সে দেয়ালে আঘাত করেছে। চোখে আগুন জ্বলছে, বুক ওঠানামা করছে, হাতের ভেইনগুলো জেগে উঠছে। ফায়ারপ্লেসে আগুন জ্বলছে, কিন্তু এই আগুনের সামনে কায়েনদেমের আরসলানের মনের আগুন যেন তুচ্ছ। এই ভাঙা মানুষটাকে দেখে একটু পাশে দাঁড়ানো অ্যালেক্স চোখে মুখে ছেয়ে আসে দুশ্চিন্তা। সে একটু সাহস নিয়ে বলে উঠল, স্যার আপনার হাত থেকে রক্ত ঝরছে। কায়েন চুরুটের ধোঁয়া ওড়াতে ওড়াতে এক তাচ্ছিলের হাসি দিয়ে বলে উঠল, আমার হাতের ক্ষত দেখেছো অ্যালেক্স? আর আমার মনের ক্ষত সেগুলোকে দেখতে পাচ্ছ না? শব্দগুলো ঘরের মতো প্রতিধ্বনির মতো বাজল। কয়েক মুহূর্ত নীরবতা, শুধু আগুনের খচখচ শব্দ আর শ্বাসের টান। অ্যালেক্স কিছুক্ষণ চুপ করে রইল, তারপর আবারও বলে উঠল, লাইলা ম্যাডামের দাফনে ছিলেন না, ওখানে স্যার আর ম্যাম একাই রয়েছে। এদিকে এমি স্যারদের একটু আগেই মেনশনে আনা হলো। স্যার নিজেকে প্লিজ সামলান। কায়েন এক দীর্ঘ নিঃশ্বাস ছাড়ল। হাত থেকে এত রক্ত পড়েছে সেদিকে যেন কোনো ব্যথাই অনুভব হচ্ছে না। এরপর ব্যথা ভরা কণ্ঠে বলে উঠল, কি করে ওর দাফনের সামনে কি দাঁড়াবো অ্যালেক্স? নিজের কাছে হেরে যাচ্ছি। নিজেকে বড্ড দুর্বল মনে হচ্ছে অ্যালেক্স, বড্ড দুর্বল। একটু বলার পর একটু থেমে আবার বলে উঠল, আমি একটু একা থাকতে চাই অ্যালেক্স, তুমি এমিরের কাছে যাও। সেই মুহূর্তে কায়ান গর্জে উঠল। অ্যালেক্স। অ্যালেক্স আর দাঁড়ালো না, বেরিয়ে যেতে লাগলো। তখন হঠাৎ কায়ান চোখ বন্ধ করে বলে উঠল, যে অভিনয়কে মায়া মনে হয়েছিল সে অভিনয় বুঝিয়ে দিল, সব স্পর্শ সত্যি হয় না। কায়ানের হাতে মোড়া রিদিয়ার সেই ওড়নাটা, যেটা যত্ন করে সে নিজের পার্সোনাল সেকশনে রেখেছিল, কিন্তু সেটা এখন রক্তে ভেজা। সেদিকে তাকিয়ে আবার হাসতে হাসতে বলে উঠল, ওহে ছলনাময়ী, তুমি কি জানো যে সত্য তোমার কাছে এসে সন্দেহ পড়ে যাবে? আমি চেয়েছিলাম তোমার নিজের আলো বানাতে, কিন্তু তুমি স্বেচ্ছা অন্ধকার রূপ নিয়েছ। এই বলতে বলতে বুক মোচড় দিয়ে উঠল। গলার অ্যাডাম স্যাপল উপর নিচ উঠতে লাগলো। এরপর আবারও চোখ বুজে বলে উঠল, জান্নাতের ঘর বানাতে চেয়েছিলাম তোমাকে দিয়ে, কিন্তু তুমি প্রতিটা দেওয়ালে আগুন ধরিয়ে দিয়েছ নিঃশব্দে। অ্যালেক্স শেষবার কাতর চোখে তাকিয়ে রইল কিছুক্ষণ, তারপর দীর্ঘ নিঃশ্বাস ফেলে ধীরে ধীরে বেরিয়ে গেল। সকালের কোমল রোদের পাতলা স্পর্শে শহরটা ধুয়ে যাচ্ছে। চেনা ধ্বনি, চেনা গন্ধ, চেনা মুখ, সব মিলিয়ে সকাল তার স্বাভাবিক ছন্দে ফিরেছে। অথচ হৃদয়াদের শরীরে নির্দয় ক্লান্তিতে জমে আছে। চোখের নিচে ডার্ক সার্কেল যেন অসহ্য রাতের নথিপত্র হয়ে বসে আছে। দৃষ্টিতে ফাঁপা শূন্যতা। দেশে ফিরে এসেছে রিদিয়া ঠিকই, কিন্তু রিদিয়া যেন এখন পুরোপুরি এই দেশে ফিরে আসতে পারেনি।
মন আটকে আছে অন্য এক দূরের অচেনা অন্ধকার রাত্রিতে। আজ 2 দিন হলো ওরা বাংলাদেশে এসেছে, কিন্তু আসার পর থেকে ইস্তাম্বুলের সব ঘটনাগুলো যেন কোথাও জমাট কুয়াশার মতো হৃদয়ের চিন্তার মধ্যে আটকে গেছে। বারবার মনে হচ্ছে এই জটিল ঘটনার ভাঁজে কোথাও না কোথাও সে নিজেই যেন যুক্ত। সবকিছু কোনো অদৃশ্য পর্দার মতো চোখের সামনে অস্পষ্টে ভেসে উঠছে। তার আম্মুর মুখে শোনা সেই বাক্যগুলো বাজছে তার মাথার ভেতর। কোনো এক জঙ্গল থেকে লায়লার অর্গানস পাওয়া গেছে, আর যেই রাতে মৃত্যুর তারিখও সেই রাত, যেদিন হৃদি কিডন্যাপ হয়েছিল। এই মিলগুলোর নির্মম যুক্তি তার চিন্তার ভেতরকে ঝাঁকিয়ে দিচ্ছে। তার মানে কি সেদিন সেই জঙ্গলে লায়লা ছিল? তাহলে কি সেই জন্য এই কায়ানদেবের আরসলান বারবার জিজ্ঞেস করছিল লায়লা কোথায়? ভাবতেই তার বুকের ভেতর ঠান্ডা বরফের টুকরোর মতো ভয় নেমে এলো। তার মনে ভয়ানক এক সম্ভাবনা ডানা মেলেছে। যদি সে কোনোভাবে এই ঘটনার ছায়ায় ফেসে যায়। ভাবতেই তার মাথা যেন টনটন করে উঠল। নিজের শ্বাসকেই হালকা মনে হলো তার। আর এসবের ভেতরেই ওখান থেকে ফিরে আসার পর কারোর সঙ্গেই তার নিজের কোনো কথাবার্তা হয়নি। খুশবু আর নিশাত বেগমকে সে নিজেই ফোন দিয়েছিল, কিন্তু কেউ একবারও তার ফোন ধরেনি। কিন্তু এদিকে খুশবুর, জারিয়া, জিনিয়া, মাহিয়ার সঙ্গে ঠিকই কথা হচ্ছে। এইসবের কারণ সে ঠিকই বুঝতে পারছে। সে এতটাও বোকা না। তবু অন্যদিকে খুশবুর, জারিয়া, জিনিয়া, মাহিয়ার সঙ্গে স্বাভাবিক কথা চলছে। এরকম বেছে নেওয়া নীরবতা খুব সূক্ষ্ম, কিন্তু খুব নির্মম। হৃদি এতটাও বোকা নয় যে সে পুরো বিষয়টা খুব ভালোভাবে বুঝতে পারবে না। এর মধ্যেই জিনিয়া ওয়াশরুম থেকে বেরিয়ে বলে উঠল, কি রে, আর কতক্ষণ ধ্যান মেরে বসে থাকবি? ভার্সিটি যাওয়ার ইচ্ছে নেই নাকি? আর তোর চোখ মুখ এরকম কেন রে? জিনিয়ার কথাগুলো যেন হৃদিয়াকে ভাবনার গভীরতা থেকে টেনে আনলো। সে থতমত খেয়ে বিছানা থেকে নেমে গেল। হাত পা গুলিয়ে তাড়াহুড়ো করে ওয়াশরুমের দিকে ছুটতে ছুটতে বলে উঠল, ছোটুন্নি, তুই দাঁড়া, আমি এক্ষুনি হয়ে নিচ্ছি। হৃদিয়ার এই হঠাৎ বাচ্চা সুলভ তাড়াহুড়োতেই মুহূর্তের জন্য ঘরের মধ্যে নরম হাসি বাতাস বইল। জিনিয়ার ঠোঁটের কোণে হাসি ফুটল, কিন্তু সেই হাসির ভেতরে চাপা উদ্বেগের দীর্ঘ ছায়া লুকানো ছিল। সে দীর্ঘ নিঃশ্বাস ফেলে আলতো করে তাকালো হৃদিয়ার দিকে। তারপর নরম কণ্ঠে ফিসফিস করে বলল, আল্লাহ, আমার বাচ্চাটাকে একটু স্ট্রেন্থ দাও। ওর চোখ মুখের দিকে তো তাকানো যাচ্ছে না, আবার আগের মতো করে দাও। আমার সেই দুষ্টরির দিকে ফিরিয়ে দাও। এই বাক্যগুলো বলতে বলতে জেনিয়া নিজেই সামান্য থেমে গেল। হাসির রেখা মিলিয়ে গেল তার মুখ থেকে। ওদিকে অন্য রুমে নীল অফিসে যাওয়ার জন্য রেডি হচ্ছিল। সকালের ম্লান আলো শার্টের উপর আঁচড় কেটে পড়ছে। যেন দিনের শুরুটা স্বাভাবিক হলেও নীলের মাথার ভেতর একদমই স্বাভাবিক কিছু নেই। এখন অনেকটাই সুস্থ সে, কিন্তু মাথার ভেতর যে ঝড় বয়ে যাচ্ছে সেটা শরীরের সেই আঘাতের চেয়েও বেশি বিপজ্জনক। বিশেষ করে লায়লার মৃত্যুর খবর শোনার পর তার চোখে একটা অবিশ্বাস ঠিকরে পড়েছে। মনে মনে প্রশ্নের পর প্রশ্ন তৈরি হচ্ছে। কেউ বিয়ের 2 দিন আগে হুট করে কি করে এমনভাবে মারা যেতে পারে, এত সিকিউরিটি থাকার পরেও? এটা কি সত্যি দুর্ঘটনা, নাকি কোনো তৈরি করা পরিকল্পনার শেষ পরিণতি? তাছাড়া কায়েনের সেদিন হুমকির পর থেকে তো তার মাথা এমনিতেই যেন অবরুদ্ধ হয়ে আছে। একটা হুমকি শুধু হুমকিই থাকে না, হুমকি মনকে ধরে, চিন্তাকে চেপে ধরে, মানুষের সাহসকে কমিয়ে দেয়। নীলের ক্ষেত্রেও তাই হয়েছে। সে মিররের সামনে দাঁড়িয়ে নিজের শার্টের বোতাম আটকাতে আটকাতে নিজের চোখের দিকে তাকালো। চোখে ক্লান্তির রেখা, ভেতরে একটা গভীর অসহায়তা, আর তার উপর রাগের নীরব দহন। ঠিক তখনই ফোনে নোটিফিকেশনের শব্দে কেটে গেল সে নীরবতা। স্বাভাবিকভাবেই ফোনটা হাতে তুলে দেখতে লাগলো, কিন্তু নীলের চোখ সেদিকে পড়তেই কপালের মাঝখানে ভাঁজ জমে উঠল। কারণ মেইল এসেছে ব্যাংক থেকে। হাত সামান্য কেঁপে উঠল। সে তাড়াতাড়ি করে বাকি বোতামগুলো আটকে মেইল ওপেন করতেই তার চোখ বড় বড় হয়ে গেল। মেইলের লাইনগুলো আবারও পড়ল, তারপর আরেকবার। হাত কাঁপছে, মন বুঝতে চাইছে, কিন্তু শব্দগুলো এতই নির্মম যে মন যেন বুঝতেই চাইছে না। ডিয়ার কাস্টমার, this is a reminder regarding your outstanding loan repayment. If the due amount is not cleared within 30 days, the bank will proceed with the action process of the mortgage assets as per regularity laws. Please treat this matter as urgent.
নির্ধারিত বকেয়া অ্যামাউন্ট 30 দিনের মধ্যে পরিশোধ করা না হলে প্রযোজ্য নিয়ম ও বিধি অনুযায়ী বন্ধক রাখা সম্পদের নিলাম প্রক্রিয়া শুরু করা হবে। অন্যথায় অব্যাহত থাকলে কোম্পানির সম্পদ লিকুইডেশন প্রক্রিয়াও যেতে পারে। মেল পড়ার সাথে সাথে ঠান্ডা আবহাওয়াতেও নীলের কানের পাশ দিয়ে ঘাম নেমে গেল। তার নিঃশ্বাস ভাঙা ভাঙা, মাথা কাজ করছে না। কি করবে এখন, কিভাবে করব? আর কেন এইসব হঠাৎ? তার তো এখনো 6 মাস সময় ছিল। তাহলে 30 দিনের নোটিশ কোথা থেকে এলো? নীল কাপা আঙুলে ফোনে ডায়াল খুলল। এক মুহূর্ত না ভেবে সরাসরি ব্যাংকের ম্যানেজারকে কল দিল। ফোন রিসিভ হতেই সে দৃঢ় কণ্ঠে বলল, মিস্টার তালুকদার, এইসব আমার কাছে কি মেল এসেছে? কাইন্ডলি একটু বলতে পারবেন? হোয়াট ডু ইউ মিন? আমার কাছে অনলি 1 মাস টাইম আছে, যেখানে আমি খুব ভালো করেই জানি। ফোনের ওপাশ থেকে নির্লিপ্ত একটা নীরবতা। সে নীরবতা মানুষের মানসিক চাপ বাড়ায়। নীলের ক্ষেত্রেও তাই হলো। তারপর নরম গলায় মিস্টার তালুকদার বলে উঠলেন, মিস্টার আরিয়ান, আমরা তো 6 মাসের সময় দিয়েছিলাম, তবে এই তবে শব্দটা নীলের সহ্য হলো না। রাগে তার কণ্ঠ একটু উঁচু হয়ে গেল। তবে কি মিস্টার তালুকদার? গত সপ্তাহে সেন্ট্রাল রিস্ক ম্যানেজমেন্ট থেকে আপনার কোম্পানির ক্লায়েন্ট রিভিউ হয়েছে। বেশ কিছু সাপ্লাই কন্ট্রাক্ট হঠাৎই টার্মিনেটেড হয়ে গেছে। মিডিয়াতেও কিছু রিপোর্ট আসছে আপনার কোম্পানি নাকি স্টেবল না। ব্যাংক যখন দেখে রিস্ক বাড়ছে তখনই টার্মস আগে আপডেট হয় মিস্টার আরিয়ান, অ্যান্ড এটা লিগ্যাল। এই কথাটা শুনে নীল যেন স্থির হয়ে গেল। তার চোখে অসহায়তার ছায়া পড়ল। শরীরের ভেতর দুশ্চিন্তা বয়ে যেতে লাগলো। সে কপালের ভাঁজে 2 আঙুল চেপে ধরে নিচু কণ্ঠে বলল, আই নো আমার কোম্পানি স্টেবল না, কিন্তু এইসব পুরোপুরি সত্যও না। কারা এইসব রিপোর্ট দিচ্ছে? মিস্টার আরিয়ান, আমাদের কাছে যে সোর্স আসে বা যেভাবে আসে সেটা বলতে পারি না, আপনি বুঝতে পারছেন। ওপাশ থেকে একটু থেমে আবারও বলে উঠলেন, আরও একটা বিষয়, 2 জন বড় ইনভেস্টর আপনার কোম্পানির নাম লিস্ট থেকে তুলে নিয়েছে, আর সেই রিপোর্ট ব্যাংকের কাছেও পৌঁছেও গেছে। তাই ব্যাংকের জন্য নতুন রিস্ক তৈরি হয়েছে। মানে 6 মাসের জায়গায় 30 দিনের ক্লিয়ার করতে না পারলে রিকভারি টিম অটোমেটিক অ্যাকশন নেবে। নীলের ভেতরটা এবার সত্যিই ফেটে যাচ্ছিল। কথাটা শোনা মাত্রই সে আবার গর্জে উঠল, আপনারা আগে বললেন না কেন? ইয়ার কি পেয়েছেন? মিস্টার আরিয়ান, আমাদের কাছেও 3 দিন আগে আপডেট এসেছে। সিস্টেমে ঢুকতেই ডেডলাইন ট্রিগার হয়েছে। এখন আর কিছুই করার নেই। হোয়াট আ ব্রিলিয়ান্ট জোক মিস্টার তালুকদার। দিস ইজ নট জোক মিস্টার আরিয়ান। আমি আপনাকে শুধু সাজেশন দিব, যদি কোনো স্ট্র্যাটেজিক ইনভেস্টর থাকে বা কেউ শেয়ার মার্জার করতে চায় তাহলে দ্রুত করুন। আপনাদের কোম্পানির সঙ্গে অনেক দিনের রিলেশন, তাই আপনাকে 1 মাস সময় দেওয়া হয়েছে, নইলে ডেডলাইনে 1 সপ্তাহ ছিল। নীল আর কোনো উত্তর দিল না। রাগ তার শরীরকে জ্বালিয়ে দিচ্ছে। ফোন কেটে ড্রেসিং টেবিলের উপর ছুঁড়ে মারল সে। তার 2 হাত ড্রেসিং টেবিলের উপর চেপে ধরে পেশি শক্ত হয়ে উঠল। হৃৎপিণ্ডে জোরে জোরে ধুকছে। আর সে রাগে দাঁতে দাঁত চেপে মিররের দিকে তাকিয়ে বলে উঠল, আমি ভালো করেই জানি তুমি এসব করছো কায়ান ডেমির আর্সলান। আজ আমার দুর্বলতায় আঘাত করছো, তবে মনে রেখো একদিন তোমার দুর্বলতাও তোমাকেই নিঃস্ব করে দিবে। একটু ঝুঁকে আবারও বলে উঠল, আজ আমি নিরুপায়, তাই সেই সুযোগ নিলে। এ বাক্যের পর আর কোনো শব্দ নেই, শুধু শ্বাসের শব্দ আর ঘরের ভেতর জমে থাকা নীরবতা। সকালের নরম আলো জানলা দিয়ে এসে খানবাড়ির ডাইনিং রুমের টেবিলে পড়ছিল। ডাইনিং টেবিলে সবাই বসে আছে নাস্তার জন্য। আদনান সাহেব, জারিয়া, রিনিয়া, মাহিয়া, রিদিয়া। নীল এখনো আসেনি নিচে। আদনান সাহেব ইমলা বেগমের দিকে তাকিয়ে বলে উঠলেন, বোমা, দাদুভাইকে ডাক দাও। কোথায় সে? ইমলা বেগম খাবার দিতে দিতে বলে উঠল, এই তো বাবা, এক্ষুনি আসবে। আচ্ছা, তাহলে ও আসুক, তারপর না হয় নাস্তা দিও। এ কথা শুনতেই জাহানারা বেগম খাবারগুলো টেবিলে রাখতে রাখতে বলে উঠলেন, তোমার ওষুধের সময় হয়ে যাবে, খেয়ে নাও তুমি। পাশ থেকে ইলমা বেগম গরম দুধের পাতিল থেকে দুধ গ্লাসে ঢালতে ঢালতে বলে উঠল, রিদিয়া আর জেনিয়া তো ভার্সিটি যাবে। এতদিন পর ওরা ভার্সিটি যাবে, একটু তাড়াতাড়ি যাক, আপনারা খেয়ে নিন।
এমন সময় আদনান সাহেব চশমার ফ্রেমটা নাকে ঠিক করে নিয়ে নাস্তায় হাত দিতে দিতে কর্তৃত্ব মাখা গলায় বললেন, আচ্ছা ঠিক আছে। আর শোনো বোমা, তোমার বড় ভাইকে আজ বিকালে একটু আসতে বলো। বিয়ের ডেট তো চলে আসলো, সঙ্গে সিয়ামকেও নিয়ে আসতে বলো। কথাটা যেন হঠাৎ ঘরের বাতাস জমাট করে দিল। জারিয়ার কানে কথাটা যাওয়া মাত্রই তার মুখের রং ফ্যাকাশে হয়ে গেল, সারা শরীর হিমশীতল হয়ে উঠল, গলায় যেন কিছু গিট বেঁধে গেল। জারিয়া মাথা নিচু করে রইল। আর এই অবস্থায় যে কখন জারিয়ার চোখের পাতা ভারী কম্পনে অশ্রু ফাঁকি দিয়ে ঠোঁটের কোণ ছুঁয়ে গড়িয়ে পড়ল কারো জানা নেই। হৃদয়াও পাশে চুপচাপ বসে আছে, কিন্তু তার নীরবতা আরো জ্বলন্ত ছিল। সে জানে জারিয়া আর তার বিয়ে একই দিনে। আগে এই দিনের ভাবনায় তার মনে ঢেউ তুলে দিত। এখন সে একই কথা যেন গলা জ্বালারও বিষের মতো লাগে। সে চায় না এ বিয়ে করতে। সে শুধু জেদের বশে প্রমাণ করবে যে সেও স্ত্রী হওয়ার যোগ্য, সেও ঘরে তোলার যোগ্য। এটা এখন তার স্বপ্ন নয়, বরং প্রমাণের চাবিকাঠি। এর মধ্যেই জারিয়া চেয়ার ঠেলে উঠে দাঁড়ালো। শব্দটা নিখুঁতভাবে সবার দৃষ্টি কেটে নিয়ে গেল। সে কম্পমান গলায় বলল, আম্মু মনি, আমার খিদে পায়নি, আমি পরে নাস্তা করব। আদনান সাহেব ভ্রু কুচকে তাকালেন, এরপর নাস্তা করতে করতেই বললেন, শরীর খারাপ লাগছে নাকি দিদিভাই? না 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 রে, আমি পরেই খেয়ে নেব। জারিয়া এই বলে আর এক মুহূর্ত দাঁড়ালো না, সোজা পা বাড়িয়ে দিল সিঁড়ির দিকে। তার যাওয়ার দিকে তাকিয়ে রইল মাহিয়া, রিদিয়া, জিনিয়া আর জাহানারা বেগম। জাহানারা বেগম বুঝতে পারছে না এই মেয়েগুলোর হঠাৎ কেমন যেন হয়ে গেছে। ঠিক তখনই সিঁড়ি বেয়ে নীল নিচে নেমে এলো। জারিয়া এরকমভাবে উপরে উঠে যাওয়ায় সেও কিছুক্ষণ চেয়ে রইল। নীলেরও চোখে মুখের দিকে তাকানো যাচ্ছে না, কেমন যেন গাম্ভীর্য ভাব। সে আর নাস্তার টেবিলের দিকে আসলো না, সোজা বেরিয়ে যেতে যেতে বলে উঠল, বেরিয়ে যাবে ঠিক তখনই জাহানারা বেগম টেবিলের পাশ থেকে উদ্বেগে বলে উঠলেন, নাস্তা করবি না? না ফুপি, একদম সময় নেই। এই বলে নীল সদর দরজা পার করে চলে গেল। আদনান সাহেব ভ্রু একটু উঁচু করে তাকিয়ে রইলেন, এমনভাবে যেন পুরো বাড়ির আচমকা অদ্ভুত নীরবতাই পর্যবেক্ষণ করছেন। এর মধ্যেই জিনিয়া মুখ ঘুরিয়ে বলে উঠল, ভাবলাম ভাইয়াকে বলবো আমাদের ভার্সিটি ছেড়ে দিতে। ইলমা বাকিদের সবার প্লেটে নাস্তা দিতে দিতে বলে উঠল, আজ সিএনজি ধরে চলে যা, ওর হয়তো অফিসে কোনো তাড়া আছে। রিদিয়া নাস্তার প্লেটে চামচ ঘুরিয়ে যাচ্ছে। আজকাল তার চোখ যেন অন্য কোনো জগতে আটকে আছে। মুখে কোনো আলাপ নেই, ঠোঁটে কোনো রং নেই। চোখ মুখের ওই বিমর্ষতা দেখে জাহানারা বেগম ভ্রুকুচকে চোখ বড় বড় করে শাসন ভরা সরে বলে উঠলেন, এইভাবে নাস্তা করলে তো সিএনজি ধরলেও ভার্সিটি পৌঁছতে পারবি না তোরা। কথাটা কানে যেতেই রিদিয়া চট করে চামচটা পাশে নামিয়ে দিল, যেন নিজের মাথায় ধাক্কা খেয়ে ফিরে এসেছে। তারপর কোনো রকম প্লেট থেকে একটু খেয়ে উঠে পড়ল। তাড়াতাড়ি উঠে জিনিয়ার দিকে তাকিয়ে নিঃশ্বাসহীন তাড়াহুড়ো গলায় বলল, ছুটুন্নি তাড়াতাড়ি খা, নইলে লেট হয়ে যাব। হৃদয়ের কথা শুনে জিনিয়াও খাবার ছেড়ে উঠে পড়ল। এই দেখে ইমলা বেগম বলে উঠলেন, তোরা তো নাস্তা ঠিকঠাক করে শেষ করলি না। হৃদয়া ব্যাগ ঠিকঠাক করে নিতে নিতে বলে উঠল, পরে লাঞ্চ করে নিব মামি। এই বলে সবাইকে আল্লাহ হাফেজ বলে বেরিয়ে গেল দুজনে। এদেরই যাওয়ার দিকে তাকিয়ে রইলেন আদনান সাহেব, চোখে চিন্তা, মুখের নির্লিপ্ততা আর ভেতরে সংসারের বহু হিসেব। তারপর মাথা নিচু করে নাস্তার প্লেটে হাত চালাতে চালাতে শক্ত কণ্ঠে বললেন, জানো না বৌমা, তাড়াতাড়ি করে বিয়ের প্রস্তুতি নিতে শুরু করো। কথাটা শুনে সবার মুখে হাসি ফুটলেও মাহিয়ার গলা দিয়ে নাস্তা নামছে না। কিন্তু সে যদি এই মুহূর্তে নাস্তার টেবিল ছেড়ে উঠে যায়, তবে নিজের আম্মুর আর ফুপির বকা খেতে হবে। তাছাড়া আজ আদনান সাহেবের মুখটাও অন্যরকম লাগছে। সকালের রোদটা তখন পুরোপুরি তেজ দেখায়নি। রাস্তার ধুলোয় পাতলা রোদের রেখা পড়ে চকচক করছিল। আজ অনেকদিন পর জিনিয়ার রিদিয়া ভার্সিটি যাচ্ছে। খান বাড়ি থেকে 4-5 মিনিট হেঁটে সিএনজি চাপতে হয়। বাড়ি থেকে বেরোতেই দুজনেই একটু চুপচাপ। খানবাড়ি থেকে মেইন রোড পর্যন্ত 4-5 মিনিট হাঁটতে হয়। এই রাস্তাটাও আজ যেন বড় মনে হচ্ছে।
বেরোনোর পর থেকেই হৃদয়ের বুকের ভেতর খচখচে অস্বস্তি। বারবার পেছন ফিরে দেখছে, যেন কেউ ডাকছে বা নজর রাখছে। এই দেখে একসময় বিরক্ত উদ্বিগ্ন মিশ্র কণ্ঠে বলে উঠল, কি রে, কি হলো? হৃদয়ের থমথমে মুখ, চোখ মুখ আবার পেছনে ফিরে দেখে নিঃশব্দে ধীমা গলায় বলল, কিছু না, কিছু না। নিঃশব্দ মানেই তো অনেক কিছু। এরপর আর কোনো কথা বাড়ালো না। দুবোন রাস্তা পার হয়ে এখন মেইন রোডে এসে দাঁড়ালো সিএনজির জন্য। বাড়িধারা সকাল এমনিতেই কোলাহলপূর্ণ, হর্ন, ট্রাফিক, বাজারের ডাকে, বাইকার, অফিসগামী মানুষের ভিড়। কিন্তু তার মাঝে হৃদয়ার মনে হচ্ছিল দুটো চোখ এখনও তাদের উপর আটকে আছে। হৃদয়া সে দৃষ্টি অনুভব করছিল। এরপর একটা সিএনজি দাঁড় করিয়ে দুজনেই উঠে পড়ল। সিএনজি ধীরে ধীরে ইঞ্জিনের শব্দে গতি তুলল। তাদের চুলের আগা বাতাসে নেচে উঠল। আর সিএনজি রওনা দিল ভার্সিটির উদ্দেশ্যে, শহরের কোলাহল ভেদ করে, আর পেছনে ফেলে রেখে সেই অদেখা দৃষ্টির রহস্যটুকু। এরপর একটা সিএনজি দাঁড় করিয়ে দুজনে উঠে পড়ল। সিএনজি ধীরে ধীরে ইঞ্জিনের শব্দে গতি তুলল। তাদের চুলের আগা বাতাসে নেচে উঠল। আর সিএনজি রওনা দিল ভার্সিটির উদ্দেশ্যে, শহরের কোলাহল ভেদ করে, আর পেছনে ফেলে রেখে সেই অদেখা দৃষ্টির রহস্যটুকু। বাংলাদেশ থেকে 3 ঘন্টা পিছিয়ে ইস্তাম্বুলের সময় এখন সকাল 8:10। শহর তখনও পুরোপুরি জেগে ওঠেনি, কিন্তু বিশাল শহরের হৃদস্পন্দন টের পাওয়া যায় রাস্তাগুলোর মধ্যে। ঠান্ডা হালকা কুয়াশা আর সূর্যের নতুন আলো মিলেমিশে গড়ে তুলেছে অপরূপ একটা সকাল। ইস্তাম্বুলের বুক চিরে দাঁড়িয়ে আছে আরসলান গ্রুপ অফ টেকনোলজির একটা নির্মম যন্ত্রের মতো ক্ষমতাশালী বিশাল টাওয়ার। এই টাওয়ারের উচ্চতার সাথে প্রতিযোগিতা করতে পারে এমন সম্ভবত আর কোনো জিনিস নেই। আর এই শহরে হয়তো শুধু কায়ান্দামের আরসলান ছাড়া। টাওয়ারের এক বিশাল অফিস রুমে থাই গ্লাসের উইন্ডোর পাশে দাঁড়িয়ে আছে কায়ান। তার উপস্থিতির মধ্যেই আছে এমন একটা চেপে রাখা নীরব শক্তি, যেন কেউ উচ্চ স্বরে বিরক্ত করতে সাহস পায় না। থাই গ্লাসের জানলা দিয়ে পুরো ইস্তাম্বুলটাকে সে চোখ বুলিয়ে নিল। হঠাৎ অফিস রুমের দরজায় নক পড়ল। কায়ানের দৃষ্টি জানলা থেকে সরল না, তবে দৃঢ় কণ্ঠে বলে উঠল, কাম ইন। দরজা খুলে ক্রিস্টিয়ানা নিকোলাই প্রবেশ করল। দুজনের চেহারাই খুব সিরিয়াস, কিন্তু তার সাথে একটু সতর্ক সংযম। কারণ তারা জানে এই অফিসের বাতাস আপাতত এক তপ্ত আগুনে জ্বালা মানুষের অনুভূতি মিশে আছে। কায়ান এখন বাইরের দৃশ্যের দিকে তাকিয়েছিল, যেন শহরের গায়ের উপর নতুন কোনো যুদ্ধের পরিকল্পনা আছে। ক্রিশ্চিয়ান গলা খাঁকড়ে দিয়ে আদরের সাথে বলল, স্যার, একটা নিউজ দেওয়ার ছিল। কায়ান এক দীর্ঘ নিঃশ্বাস ছাড়ল। সেই নিঃশ্বাসে ক্লান্তি, দম্ভ, রাতের নেশা আর যুদ্ধের গন্ধ মিশেছিল। তারপর পেছনে ঘুরে নিজের চেয়ারে এসে ধীর ভঙ্গিতে বসল। চেয়ারের আরামদায়ক চামড়া তার শরীরকে খেয়াল করলেও মনকে নয়। কায়ান চোখের ভঙ্গিতে ক্রিশ্চিয়ানকে বলল, ক্রিশ্চিয়ান আবার বলল, স্যার, মিস্টার রোশন লায়লা ম্যামের কেসের জন্য পুলিশ ইনভেস্টিগেট করাচ্ছে। এই খবরের পরও কায়ানের মুখে কোনো বিস্ময় বা আশ্চর্য প্রকাশ পেল না, বরং মুখটা যেন আরো শূন্য, আরো শীতল হয়ে গেল। এই মানুষটার চোখে মুখে এখন নেই কোনো জেল্লা, ত্বকে ক্লান্তির নীরব ছাপ, চোখের নিচে কালো রেখা, যা নির্ঘুম রাতের বিদ্রোহী স্বাক্ষর, যেন রাতগুলো তাকে শাস্তি দেয় নিদ্রাহীনতার নামে। চোয়ালের হাড় দেখা যাচ্ছে তীক্ষ্ণভাবে, ঠোঁটে চেপে আছে অদৃশ্য রাগের নিচে। নীলাভ চোখে লাল রেখা স্পষ্ট, এগুলো বলে দেয় রাতগুলো কাটছে শুধু নিকোটিনের ধোঁয়ায় আর মাদকদ্রব্যের গ্লাসে ডুবে। অস্তিত্বের উপর মদের ধোঁয়া আর আগুনের গন্ধ স্পষ্ট, যেন ব্যথা ভুলতে আরো ব্যথার দরকার, যেন আগুন নেভাতে আরো আগুন লাগে। ডান হাত থেকে তাকালে দেখা যায় ব্যান্ডেজ পেঁচানো মুষ্টি। সেই ব্যান্ডেজের উপর লেগে থাকা শুকনো দাগ দেখেই অনুমান করা যায় রোজ এই হাতে আঘাত করা হয়। তবুও আচরণে নেই কোনো অস্থিরতা। সে নিজের ডেস্কটপ ওপেন করতে করতে ঠান্ডা কণ্ঠে বলল, সো হোয়াট? এই দুটো শব্দের মধ্যে ছিল উদাসীনতা, দম্ভ। কথাটা শুনে নিকোলাইয়ের মুখে উদ্বেগের ছাপ পড়ল। ভ্রুকুচকে সে সামান্য বিরক্তির সাথে বলে উঠল, সো হোয়াট মানে? তুই নিজেও জানিস ইনভেস্টিগেট করলে কেউ একজন ফেসে যাবে, আর তুই নিজেই চাস না সে ফেসে যাক। নিকোলাইয়ের গলায় ভয় নেই, তবে সতর্কতা আছে। কারণ সে জানে কায়ানের ক্ষমতা কতখানি।
এই কথার প্রত্যুত্তরে কায়ান ঠোঁটের কোণ বাঁকিয়ে এক তাচ্ছিলের হাসি দিল, আর এই হাসিতে বাকি সবাই চুপ করে রইল। এরপর নীরবতা ভেদ করে সে দৃঢ় কণ্ঠে বলে উঠল, আহা, তুই ভুল বললি। আমি থাকতে অন্য কারো কাছ থেকে তার শাস্তি কেন পেতে হবে? কায়ান দেবেন আর্সেলনের এক আঙুল কাফি ওইটুকু মেয়ের লাইফ জাহান্নাম করার জন্য। এই কথা বলার সঙ্গে সঙ্গে কায়ানের চোয়াল শক্ত হয়ে উঠল। চোখে ওঠা রাগের রেখা আরো গাঢ় হলো। তার কণ্ঠে নমনীয়তা নেই, শুধু এক কঠোর মানুষের ছায়া। এরপর একটু নিশ্চুপ হয়ে রইল, তারপর আবার বলল, পুরো তুরস্কের পুলিশ ফোর্স লাগিয়ে দিক, তবুও কোনো প্রুফ পাবে না। বাক্য শেষ হওয়ার পর ঘরটায় একটা ঠান্ডা নীরবতা নেমে এলো। নিকোলাই আর কোনো কথা বাড়ালো না। তার মুখে থমথমে অস্বস্তি। সে শুধু চোয়াল শক্ত করে দাঁড়িয়ে রইল। এরপরই ক্রিশ্চিয়ান নিজের হাতের ফাইলটা কায়ানের ডেস্কে রাখল। ফাইল রেখে ক্রিশ্চিয়ান শান্ত কণ্ঠে বলল, স্যার, আগুন লেগে যে ক্যাফেটা পড়ে গেছিল সেই ক্যাফের এমপ্লয়ীদের বায়োডাটা। পাশ থেকে নিকোলাই এবার তথ্য দেওয়ার মতো গম্ভীর গলায় বলে উঠল। কায়ান ফাইলের পাতা উল্টাতে উল্টাতে নিজের গভীর চোখের প্রতিটি ডিটেল স্ক্যান করছিল। এরপর ঠান্ডা কণ্ঠে বলল, হয়তো সে জানতো ওই ক্যাফেতে আগুন লাগবে। কথাটা শুনতেই নিকোলাইয়ের চোখে বিস্মৃতির দাগ পড়ল। ব্রুকুচকে সে বলল, ইভেন্টে সে কেউ ইচ্ছে করে আগুন লাগিয়েছে। কায়ানের কথায় সামান্য ভ্রু উঁচু করে তাকালো। সে দৃঢ় কণ্ঠে বলল, এখনো সন্দেহ আছে? এই মেয়েকে বাঁচানোর জন্য মার্কো আগে থেকে সব প্রুফ চালিয়ে দিয়েছে। এই কথা বলার পর একটু থেমে তার ঠোঁটে ভেসে উঠল অদ্ভুত এক বুক কাঁপানো হাসি। সেই হাসিতে মেশানো আছে এক লুকোনো ব্যথা। চেয়ার একটু হেলান দিয়ে মাথা উঁচু করে সিলিংয়ের দিকে তাকিয়ে সে ধীর সুরেলা কিন্তু বিষাক্ত কণ্ঠে বলল, হোয়াট আ লাভ স্টোরি। কিন্তু লাভ স্টোরি তো আর বেশি সময়ের জন্য থাকবে না। হঠাৎ করে কায়ানের ফোন বেজে উঠল। ফোনের স্ক্রিনে নাম দেখে তার ঠোঁটের কোণে আবারও সেই তাচ্ছিলের হাসি ফুটে উঠল। আবারও চেয়ার ঠিকঠাক করে বসে স্বাভাবিকভাবে ফোনটা হাতে নিয়ে কল রিসিভ করে বলে উঠল, জানতাম কল আসবে, কিন্তু এত শীঘ্রই আসবে ভাবতে পারিনি। সো মিস্টার আরিয়ান খান নীল, বলে ফেলুন। ফোনের ওপাশে নীলের শ্বাস প্রশ্বাসই বলে দিচ্ছিল তার ভিতর এখন কতটা আগুন জ্বলছে। আর সেই আগুন বাধা পেল না, চিৎকার হয়ে বেরিয়ে এলো। হাউ ডেয়ার ইউ, হাউ ডেয়ার ইউ! পাওয়ার আছে বলে একটা মানুষের লাইফ নিয়ে যা খুশি তাই করবে? এই চিৎকারের ভেতর ছিল রাগ, অপমান, অসহায়তা, ভয়, আর সেই অপমানিত পুরুষত্বের বেদনা যা কাউকে ঘুমোতে দেয় না আর কাউকে শান্ত থাকতে দেয় না। কিন্তু কায়ানের মুখে এখনো শান্তি, আশ্চর্য এক ঠান্ডা শান্তি। কায়ানের ঠোঁটে সে ভয়ঙ্কর তির্যক প্রায় অমানবিক হাসিটা লেগে আছে। হাসির নিচে দাঁতে দাঁত চেপে চোয়াল শক্ত হয়ে আছে। একদম চিৎকার করবে না মিস্টার। যত চিৎকার করবে তত তোমার ডেডলাইনের ডেট এগিয়ে আসবে। কথাটা শোনা মাত্র ওপাশে কেমন যেন নীরবতা ছেয়ে গেল। এরপর নীল একটু নরম হয়ে অসহায় কণ্ঠে বলে উঠল, প্লিজ আমার দাদানের কোম্পানিটা নিয়ে এসব করো না। তুমি যদি রিদিকে বিয়ে... কথাটা শেষ হওয়ার আগেই কায়ানের ভেতর কিছুর বিস্ফোরণ ঘটল, যেন তার বুকের ভেতর থেকে কেউ আগুনের লেলিহান তুলে দিল। তার গর্জন যেন পুরো ঘরটাকে ছিঁড়ে ফেলল। জাস্ট শাট আপ মিস্টার নীল, এই মেয়ের নাম আমার সামনে নেবে না। ওপাশে আবার কিছুক্ষণ নিস্তব্ধ। এরপর কায়ান আবারও গর্জে দাঁত চেপে বলে উঠল, ওই মেয়ের মুখটা পর্যন্ত আমি দেখতে চাই না। আর তুমি কি বলছো? তোমার সব থেকে বড় ভুল, তুমি ওই মেয়ের সঙ্গে রিলেটেড। ফোনের ওপাশ থেকে নীলের গলায় জমাট বাঁধা কষ্টটা বিস্ফোরিত হয়ে বেরোলো। তাহলে তুমি কেন চাও ওর সাথে আমার বিয়ে ভাঙতে? কায়ান টেবিলে পড়ে থাকা ঠান্ডা হাওয়ার গ্লাসটা উঠিয়ে দু আঙুলে ঘোরাতে ঘোরাতে মাথা একটু কাত করল। চোখের মনিতে তখনও আগুন ঝরাচ্ছিল। এরপর ঠান্ডা কণ্ঠে বলল, যাকে একদিন জান্নাত দেখাতে চেয়েছিলাম, আজ তাকে জাহান্নামের আগুনে পড়তে দেখতে চাই। কায়ান স্পষ্ট শুনতে পাচ্ছে ওপাশে নীল ভারী নিঃশ্বাস ছাড়ছে। এরপর নীল দৃঢ় কণ্ঠে বলে উঠল, এসবের মানে কি? কায়ান আবার চেয়ার ছেড়ে দাঁড়িয়ে পকেটে হাত ঢুকিয়ে জানলার দিকে হাঁটল। কাচের ওপাশে শহর হাসছে, গাড়ি চলছে, জীবন তার মতো চলছে। কিন্তু কায়ানের চোখে সেই শহর তখন ছিল শুধু এক আফসোস। তারপর দৃঢ় কণ্ঠে বলে উঠল, সবকিছু বোঝার দরকার নেই তোমার নীল। আমি শুধু চাই
তুমি ওই মেয়ের সঙ্গে বিয়েটা ক্যান্সেল করো, ওর সামনে ওর মুখের ওপর। আর শোনো রাখো, তুমি বিয়ে ভেঙে দিলে ওর কিচ্ছু যায় আসবে না, কিন্তু আমি চাই তুমি এমন কিছু বলো যে কথাগুলো শুনে ওর চোখ থেকে জল নামতে বাধ্য। নীলের সব ধৈর্য ভেঙে গেল। ওপাশ থেকে আবারও গর্জন ভেসে উঠল। আর ইউ সাইকোপ্যাথ? একটা ছোট মেয়ের উপর তোমার এত কেন রাগ? এই না কদিন আগে ওকে বুকে আগলে রাখছিলে, তবে এখন কেন ওকে কষ্ট দিতে চাইছো? প্রশ্নটা ছুরি হয়ে কায়নের কানে গিয়ে আটকালো। এরপর তাতে দাঁত চেপে বলে উঠল, মিস্টার নীল, নিচে ডেডলাইন আগে বাড়াতে না চাইলে জাস্ট শাট আপ ইউর মাউথ। 24 আওয়ার্স টাইম দেওয়া হলো তোমায়। আমার কথা না মানলে পথে বসার জন্য রেডি হয়ে যাও, পুরো পরিবার নিয়ে। কায়নের এই হুমকি শুনে নীল আবারও কিছু বলতে যাবে, কিন্তু তার আগেই কায়ন ফোন কেটে দিল। ঘরের নীরবতা তখন এত ভারী, মনে হচ্ছিল বাতাসের দম আটকে আছে। কায়ন ফোনটা টেবিলে ছুঁড়ে দিল। টেবিলের কাজ এক ফোঁটা কেঁপে উঠল। এরপর নিকোলের উদ্দেশ্যে বলল, মার্কোর আপডেট কি? নিকোলাই সোজা হয়ে দাঁড়িয়ে দুহাত পেছনে রেখে বলে উঠল, যেই টিম যে ওকে নজরে রাখা হয়েছিল তারা ইনফরমেশন দিয়েছে কাল ইভিনিং থেকে ওর কোনো নেটওয়ার্ক দেখা যাচ্ছে না। শোনা মাত্রই কায়নের ভ্রু কুঁচকে গেল। ওকে দেখা যাচ্ছে না মানে? নিকোলাই মাথা নিচু করে আবার বলে উঠল, আই থিঙ্ক হি ইজ নট ইন ইস্তানবুল। কথাটা শেষ হতেই কায়নের চোখে অন্ধকার নেমে এলো। আসলেই কায়ন দাঁতে দাঁত চেপে গর্জে উঠল, নিকো, ইউ নো ভেরি ওয়েল আমি এসব শুনতে চাই না। আই ওয়ান্ট প্রপার ইনফরমেশন। আই নো হি ইজ অলসো পাওয়ারফুল, বাট আমার কাছে তুচ্ছ। সো ফাইন্ড আউট ওয়ার হি ইজ রাইট নাও। নিকোলাই মাথা নাড়িয়ে কিছু বলতে যাবে, তার আগেই কায়ন এক কঠিন কণ্ঠে বলে উঠল, আউট বোথ অফ ইউ। আই ওয়ান্ট টু স্টে অ্যালোন। কথাটা নিকোলাই আর ক্রিশ্চিয়ানের কানে যেতেই মাথা নিচু করে আবারও সোজা হয়ে বেরিয়ে গেল। কায়ন আবারও চেয়ারে বসে পড়ল। এরপর এক গভীর দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে সিলিংয়ের দিকে তাকিয়ে রইল। এরপর ধীরে ধীরে ব্যান্ডেজ করা হাতটা উপরে উঠিয়ে চোখের সময় থেমে গেল। সে তাকিয়ে রইল একদৃষ্টে। দুপুরের বেলা সবে গড়িয়ে গেছে। সূর্যের আলো তখন আর তেমন তেজ নেই, কিন্তু রাস্তায় মানুষের ভিড়, ধুলো, হর্ন আর কথাবার্তার শব্দ মিলিয়ে শহরটা খুবই ব্যস্ত। ভার্সিটির গেটের সামনে জিনিয়ার জন্য দাঁড়িয়ে আছে রিদিয়া। তার মুখে বিরক্তির ছাপ পরিষ্কার। ভার্সিটির ক্লাসগুলো শেষ করে রিদিয়া প্রথমে ক্যান্টিনে অপেক্ষা করছিল। জিনিয়ার ক্লাস শেষ হওয়ার পর ক্যান্টিনে রিদিয়ার সঙ্গে দেখা করে। এরপর তারা গেটের কাছে আসতেই জিনিয়ার মনে পড়ে যায় তার একটা নোটবুক ভুলে ক্লাসে ফেলে এসেছে। যার আগে রিদিয়াকে বলে গেছে, তুই একটা সিএনজি ঠিক কর, আমি আসছি। এখন দাঁড়িয়ে দাঁড়িয়ে হৃদয়ের বিরক্তি বাড়ছে। এই সময়ে সিএনজি পাওয়া মানে লটারি জেতার মতো ব্যাপার। রাস্তায় গাড়ির লাইন, মাঝে মধ্যে মানুষগুলোর দৌড়ঝাঁপ, সব মিলিয়ে শহরকে দেখে মনে হচ্ছে যেন সবাই এক সেকেন্ড দেরি করলেই পৃথিবী ভেঙে পড়বে। কিন্তু হৃদয়ার আজ অন্যরকম একটা অনুভূতি হচ্ছে। বুকটা হালকা ছনছন করছে। মনে হচ্ছে কেউ ওকে লক্ষ্য করছে, যেমন অনুভূতি সকালে হচ্ছিল ভার্সিটি আসার সময়। অস্বস্তির ঠান্ডা একটা স্রোত বয়ে গেল। সে এদিক ওদিক তাকালো, কিন্তু তেমন কিছুই দেখা গেল না। হৃদয়ের বিরক্ত লাগছে। জিনিয়া অনেকক্ষণ হলো গেছে, কিন্তু এখনো আসছে না। চোখ মুখ কুঁচকে গেল। সে দাঁতে দাঁত চেপে বিড়বিড় করে বলে উঠল, এই মেয়ে এখনো আসে না কেন রে? এর মধ্যেই রাস্তার অপোজিট সাইড থেকে একটা ফাঁকা সিএনজি এসে দাঁড়ালো। হৃদয়া একটু হাঁপ ছাড়লো। বাবা তাড়াতাড়ি যাই, না হলে এইটাও ভরে যাবে। এই বলে রাস্তা পার হতে যাবে, ঠিক তখনই ঝড়ের বেগে একটা নীল মার্সিডিজ শব্দ তুলে এসে দাঁড়িয়ে পড়ল হৃদয়ার সামনে। এতটাই কাছে যে গরম বাতাস তার পায়ের কাছে এসে লাগলো। হৃৎপিণ্ডটা যেন আর একবার জন্ম নিল। হাঁপড় খুলে শব্দ তুলতে লাগলো, ধূপ ধূপ। হৃদয় কেঁপে উঠল। এরপর কোনো মতে নিজেকে সামলে বুকে হাত দিয়ে চোখ মুখ বুজে চিৎকার করে বলে উঠল, কোন হারামির বাচ্চা এইভাবে গাড়ি চালায় রে? রাস্তা কি নিজের বাপের পাশ? চারিপাশের লোক তাকিয়ে পড়ল, কিন্তু হৃদয়া রাগে গজগজ করতে করতে চোখ খুলতে লাগলো। তখনই মার্সিডিজের উইন্ডোর কাচ ধীরে ধীরে নামতে লাগলো। হৃদয়ার সামনে তাকাতেই তার চোখ বড় বড় হয়ে গেল। এরপর গাড়িতে থাকা ব্যক্তি হাত নাড়িয়ে ঠোঁটে একটা হাসি টেনে বলে উঠল, হাই নাইট স্প্যারো।